নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আমরা জানি যে আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন আজকের এই অনুষ্ঠানের জন্য। তার কারণ বেদজ্ঞান আয়ুর্বেদের এই অনুষ্ঠান থেকেই আপনারা শুধুমাত্র সুস্বাস্থ্যের হদিশ পান এমনটা নয়, আমরা এমন কিছু রোগ নিয়ে আলোচনা করি যে রোগগুলো না থাকলেই বরঞ্চ ভালো হতো, কিন্তু কিছু করার নেই। সেই রোগগুলো এই মুহূর্তে মানব শরীরে বাসা বেঁধেছে এবং বাসা এমনভাবে বেঁধেছে যে কোনোভাবেই তাকে তাড়ানো যাচ্ছে না। এমন অনেক রোগ রয়েছে যা মানুষের শরীরে একবার প্রবেশ করলে তাকে ব্যতিব্যস্ত করে ফেলেছে। বিভিন্ন রকম প্যাথি বা বিভিন্ন রকম ওষুধপত্র করেও অনেকে সুরাহা পাচ্ছেন না সেই ধরনের সমস্যাগুলো থেকে। কিন্তু আজকে আয়ুর্বেদ, যা ভারতের সবচেয়ে প্রাচীন একটি চিকিৎসা ব্যবস্থা, যে আয়ুর্বেদের ওপর আজকে শুধুমাত্র ভারতবর্ষের মানুষরাই নন, বরঞ্চ ভারতের বাইরে বিদেশের মানুষরা এখন আস্থা রাখছেন, ভরসা করছেন এবং তারা ভাবছেন যে ভারতবর্ষের ঋষি মনি ঋষিরা তারা কি ক্ষমতা বল এই ধরনের একটা চিকিৎসা ব্যবস্থাকে অত যুগ যুগ আগে তারা তৈরি করে গিয়েছিলেন, যা আজকেও গ্রহণযোগ্য শুধু নয়, আজকেও একটা প্রামাণ্য সত্য। এবং সেইটাকে তারা অবলম্বন শুধু করছেন তা নয়, তো নীতিমত তারা সেই বিষয়গুলোকে নিয়ে নতুন করে রিসার্চ করছেন। আজকের আধুনিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই পুরনো প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা অনেকটা আধুনিক আরও হয়ে উঠেছে বটে, কিন্তু তার মূল যে শেকড়, সেই শেকড়টা কিন্তু এখনও সেই ভারতের সেই প্রাচীন তত্ত্বের মধ্যেই নিমজ্জিত রয়েছে। এই বাংলায় যে কজন মানুষ বা যারা ভারতবর্ষে এই ধরনের বিষয়গুলোকে নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের আজকের যে মানুষটি হটসিটে উপস্থিত রয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই শুধুমাত্র মানুষের রোগ জ্বালা দূর করছেন তা নয়, এই আয়ুর্বেদ বিষয়টাকে নিয়ে তিনি একটা গবেষণাও নিরন্তর চালিয়ে যাচ্ছেন, যাতে আরও বেশি করে সাধারণ মানুষকে তার সুবিধে প্রদান করা যায়। তিনি আর কেউ নন, তিনি এই বেদজ্ঞান আয়ুর্বেদের অন্যতম প্রাণপুরুষ তথা ডাক্তার সুলতান খান, আপনাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয়। স্যার, আবারও আপনাকে একবার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ, স্বাগত জানাই স্টুডিওতে আসার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে এর আগেও বিস্তর আলোচনা যে হয়েছে তা মানে অবশ্যই হয়েছে, কিন্তু আবারও সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে এই কারণে যে ওই যে একটু আগে বললাম যে এমন কিছু সমস্যা মানুষের রয়েছে যে মানুষ সেই সমস্যাগুলোকে নিয়ে জর্জরিত হয়ে রয়েছে, সেই সমস্যা থেকে বেরোতে চায়। সেরকমই একটি সমস্যা সোরিয়াসিস। এই সমস্যাটা অনেকে বলতে পারেন, অনেকে বলতে পারেন না, অনেকে ভাবেন লজ্জায় লুকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে যখন গোটা বিষয়টা ওই লোকানোর বাইরে চলে যায়, প্রকাশ্যে চলে আসে, তখন অনেকটা দেরি হয়ে যায়। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সত্যিই কি এটা লোকানোর মতন বিষয়, সত্যিই কি এটা গোপন করার মতন বিষয়, নাকি একেবারে শুরুতেই যদি এর সঠিক ট্রিটমেন্ট করা যায় তাহলে এটাকে একেবারে নির্মূল করা সম্ভব কিনা? আমি সরাসরি স্যারের কাছে এটাই জিজ্ঞাসা করবো। স্যার, প্রথমত জানতে চাইবো যে সোরিয়াসিস বিষয়টা কি এবং এটা কি গোপন করে রাখার মতন কোনো বিষয়? না, একদমই নেই। দেখুন, যে কোনো রোগকে আপনি মানে চাইলেও আপনি রোগটাকে আটকাতে পারবেন না, কেন কি রোগ আপনি ট্রিটমেন্ট প্রপার না করলে সে আলটিমেটলি নিজে একটা জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু স্প্রেড করবে। তেমনই কিন্তু সোরিয়াসিস রয়েছে। সোরিয়াসিস নর্মালি আমরা দেখি একটা লোকালাইজ কোনো জায়গাতে হয়েছে, কিন্তু আমরা তাকে প্রপার ট্রিটমেন্ট না করে আমরা ভাবি এখানে কিছু অয়েন্টমেন্ট বা কিছু তেল লাগিয়ে তাকে কিন্তু আমরা ভাবি যে ঠিক হয়ে যাবে, কিন্তু এমন হয় যে রোগটা আস্তে আস্তে আমাদের গোটা শরীরেই ছড়িয়ে পড়ে। মানে এই রোগটা এমন রোগ যে মাথা থেকে পায়ে পর্যন্ত মোটামুটি আমাদের বডিতে ছড়িয়ে পড়ে। আর সোরিয়াসিস এটা একটা স্কিনের সমস্যা আমাদের, যেটা আয়ুর্বেদে খিতিবা বলা হয়েছে। ক্ষুদ্রকোষ্ঠ বলে আমাদের একটা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে কিন্তু এই স্কিনের সমস্যাগুলোকে উল্লেখ করা হয়েছে। খিতিবা বেসিক্যালি মডার্নপ্যাথি আজকেও সোরিয়াসিস নিয়ে রিসার্চ চলছে যে কেন হয়েছে, কারণ পাচ্ছে না, কিন্তু আয়ুর্বেদ কিন্তু খুব পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের শারীরিক যে দোষগুলো রয়েছে, যখন দোষগুলো ডিসব্যালেন্স হয় তখনই কিন্তু এই রোগটা আমাদের শরীরে আসে। তো স্পেসিফিকলি শারীরিক দোষ, তিনটে দোষ রয়েছে আমাদের: বায়ু, পিত্ত, কফ। তো যখন আমাদের শরীরে বাত আর কফ খুব ডিসব্যালেন্স হয় তখনই কিন্তু আমাদের শরীরে এই রোগটা আসে। এই দোষটা ডিসব্যালেন্স হয়ে আমাদের স্কিনকে, আমাদের মাংসকে, আমাদের
এই পার্টগুলোকে এফেক্ট করে তখনই কিন্তু এই রোগটা আমাদের শরীরে আসে। দেখুন, এই ধরনের যেটা আপনি এক্ষুনি বলছিলেন স্যার, যে আমাদের স্ক্রিনে প্রথম এই সমস্যাটা, সোরিয়াসিসের সমস্যাটা দেখা যায়। এবার ঘটনা হচ্ছে যে স্ক্রিনে তো অনেক ধরনের সমস্যাই দেখা যেতে পারে, তো হাউ ক্যান উই আর ডিফারেন্স যে কোনটা সোরিয়াসিস কোনটা সোরিয়াসিস নয়? দেখুন, সোরিয়াসিসে খুবই ক্লিয়ার একদম ফিচার্স রয়েছে, যেমন পেশেন্টের একটা সিলভার স্কেলি একটা স্পট হবে। আচ্ছা, স্পটে তার কাভারিং থাকবে সিলভার স্কেলি মতন, মাছের আঁশের মতন। পেশেন্টের প্রচুর ইচিং হবে, ওই যখনই ইচিং করবে সেখান থেকে একটা পিন পয়েন্ট ব্লিডিং হবে, মনে হবে যে একটা কেউ পিন মেরে দিয়েছে, আচ্ছা, একদম পিনের মতো একটা ব্লাড আসবে। সেখানে আমরা বলবো এটা একটা কনফার্মেশন যে এটা সোরিয়াসিস হয়ে গেছে পেশেন্টের। আচ্ছা, এটা হচ্ছে একদম ক্লিনিক্যাল ফিচার্স, কেন কি সোরিয়াসিসকে প্রপারলি ডায়াগনোস করার জন্য হ্যাসেজ কোনো ব্লাড রিপোর্ট নেই। আচ্ছা, কোনো ব্লাড টেস্ট করে এটা বোঝা যাবে না যে এটা ব্লাড সোরিয়াসিস হয়েছে? কিছু নেই। আর আপনাকে ক্লিনিক্যালি এটা জানতে হবে, একটা প্রথম জিনিস। সেকেন্ড হচ্ছে খুব দরকার বেশি হলে তাহলে পাঞ্চ বায়োপসি আপনি করতে পারে, যেটা পেশেন্ট অনেক চায় না। তো ক্লিনিক্যালি আমাদেরকে বেসিক্যালি সোরিয়াসিসটাকে ডায়াগনোস করতে হবে। আচ্ছা, বেশ। এবার এইটা শরীরের কোন কোন অংশে হতে পারে? এটা যেমন আমাদের এলবোতে হতে পারে, কোনইতে? নিতে হতে পারে, আমাদের ফোল্ডিং পার্টে হতে পারে। ফোল্ডিং পার্ট মানে এরকম ভাঁজে যে আন্ডার আর্মস হতে পারে আমাদের ভাঁজ এরিয়া, বা মহিলাদের আন্ডার দ্য ব্রেস্ট যেটা ভাঁজ এরিয়াগুলো থাকে সেখানে হতে পারে। অর্থাৎ এইটা কি কোনো অংশে যদি দীর্ঘক্ষণ ধরে ভেজা থাকে তাহলে সেখান থেকে কি ফর্ম করতে পারে? না, এমন কিছু নেই। এমন কিছু নেই। যেমন ফাঙ্গাল ইনফেকশন আমরা অনেক সময় দেখি যে অংশে ভেজা রয়েছে বা ভেজা অবস্থায়তেই একটা হাতের কার রয়েছে অনেকক্ষণ ভেজা, দেখা যাচ্ছে হাতের এইখান দিয়ে একটা ইনফেকশন টাইপের তৈরি হচ্ছে। দেখুন, এইসব আলাদা একটা কিছু অন্য রোগকে ইন্ডিকেট করতে পারে, কিন্তু সোরিয়াসিস এমন কিছু সোরিয়াসিসটাই ইন্ডিকেট করছে না। বেশ। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি প্রথমত বললেন এটা ছোট্ট পিন পয়েন্ট ব্লিডিং হবে, ইচিং হবে। ইচিং হবে, ট্রিমেন্ডাস ইচিং থাকবে। যেমন ধরুন দাঁত বা এই ধরনের যে সমস্যাগুলো আছে স্কিনের, সেখানেও তো ইচিং হয়, কিন্তু এখানে কোনো ডিফারেন্স রয়েছে? এখানে কিন্তু সোরিয়াসিসে আপনার একটা কভারিং আসছে, মানে স্কিনের উপর একটা স্কিন লেয়ার তৈরি হচ্ছে, একটা স্কিনের উপর একটা লেয়ার তৈরি হচ্ছে। আচ্ছা, দাঁত খাত খুজলি তো আপনি ওইসব দেখবেন না, কিন্তু সোরিয়াসিসে একটা লেয়ার তৈরি হয়। বেসিক্যালি কি হয়ে যায় যে আমাদের শরীরে স্কিন ওল্ড স্কিন সঙ্গে পুরোনো স্কিন সঙ্গে নতুন স্কিন সবসময় এক্সচেঞ্জ হতে থাকে। এই প্রসেসটা তৈরি হতে মোটামুটি 30 থেকে 40 দিন আমাদের সময় লাগে। কিন্তু যাদের সোরিয়াসিস হয়ে যায় তাদের কিন্তু এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি, স্কিনটা খুব তাড়াতাড়ি র্যাপিডলি তৈরি হতে আরম্ভ করে। এই যে স্কিনের উপর একটা স্কিনে আমরা দেখি একটা লেয়ার তৈরি হয়ে যায়, মানে একটা স্কিন যেতে না যেতে একটা স্কিন তৈরি চলে আসে, সে 3 থেকে 4 দিন 5 দিনের মাথায় চলে আসে। সেটাই একটা আমরা দেখি যে সোরিয়াসিস পেশেন্ট দেখে আপনি দেখবেন যে যেখানে যেখানে স্পট হয়ে তার উপর একটা সিলভার স্কেলি একটা তৈরি হয়ে গেছে, যেখানে বসে থাকবে হাঁটছে সে বডি থেকে ঝরে ঝরে পড়ছে সব। আচ্ছা, কেন এটা তো গোটা শরীর হয়ে যায় না, গোটা শরীর, এটা এই এলবো বা এই হাঁটু বা এই জাতীয় জায়গা থেকে গোটা শরীরে স্প্রেড করে যাবে। আচ্ছা, গোটা শরীরে স্প্রেড করবে। আর এমন কন্ডিশন হবে যেখানে পেশেন্ট বসে আছে বা দাঁড়িয়ে আছে সবসময় ইচিং করে যাচ্ছে আর স্কিনে লেয়ার পড়ে থাকছে, জুর করে খুবই আনকমফোর্টেবল ফিল হয়। এটা কি স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে দেয়? এক্স্যাক্টলি। শীতকালে তো এর প্রবলেমটা শীতকালে খুব বেশি হয়। শীতকালে এমনিতে ঠান্ডা, তারপর স্কিন আমাদের আরো বেশি ড্রাই হয়ে যায়, আর স্কিন ড্রাই হয়ে যাওয়ার জন্য আমাদের স্কিন ফেটে যায়, এই জন্য জ্বালা যন্ত্রণা আর বেশি বেড়ে যায় সোরিয়াসিস পেশেন্টের জন্য। এই জন্য সোরিয়াসিস পেশেন্টটার একটা যে সবথেকে বড় সমস্যা থাকে যে সারাদিন কিছু এমন তারা চায় অয়েন্টমেন্ট বা তেল যে সারাদিন তাকে কিন্তু একটা ময়েস্ট করে রাখতে পারে। আচ্ছা, এই জন্য সোরিয়াসিস পেশেন্টের পেন জ্বালা যন্ত্রণা শীতকালে অনেক বেড়ে যায়। ও, তো আমি জানি না যে টিভির অপর প্রান্তে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে এই ধরনের কোনো সমস্যা কারোর শরীরের আজ রয়েছে কিনা। যদি থাকেন, তিনি যদি অনেক ট্রিটমেন্ট হয়তো করেছেন, যদি মনে হচ্ছে যে না সেই ট্রিটমেন্টগুলোতে আপনি সাড়া পাননি, তাহলে ডেফিনেটলি করে এখানে ফোন করতে পারেন কিংবা সরাসরি বেদজ্ঞান আয়ুর্বেদের হাতও ধরতে পারেন। আমি এবার একটা জায়গায় আসবো স্যার, যেটা আমি একবারে শুরুতে বলছিলাম যে এই ধরনের সমস্যা হলে প্রথমে মানুষ যেটা করে লুকাবার চেষ্টা করে, তার কারণ এটা কোথাও গিয়ে সমাজে সাধারণ মানুষের সামনে গিয়ে কেউ ইচিং করছে, কেউ চুল করছে, এটা একটা দৃষ্টিকটুও লাগে, ফলে এটা প্রথম লুকোয়।
আচ্ছা, দ্বিতীয়ত কেউ যদি জানতে পারে যে এই মানুষটার সোরোসিস আছে বা স্কিনে কোনো ডিজিজ আছে, তাহলে সাথে সাথে সেই মানুষটার থেকে বাকিরা একটু দূরত্ব বজায় রাখতে চায়, কারণ একটা মাইন্ডসেট আমাদের হয়ে রয়েছে এই ধরনের সমস্যা হলে সেটা বড্ড ছোঁয়াচে, এবং সেটা তার ওই ধরনের সমস্যা যারা আছে তার পাশে গেলে আমারও এটা হয়ে যেতে পারে। আমার সরাসরি প্রশ্ন, সোরোসিস যাদের রয়েছে তাদের সঙ্গে সংস্পর্শে এলে কিংবা তাদের ব্যবহার করা কোনো দ্রব্য, গামছা হোক, টাওয়েল হোক, এই জাতীয় জিনিস ব্যবহার করলে যে ব্যবহার করছে তারও কি সোরোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে? দেখুন, সোরিয়াসিস কোনো ছুঁয়াছুঁয়ি রোগ নয়। আচ্ছা, এটা আমাদের সবাইকে বুঝতে হবে, কেন কি আপনি পেশেন্টের সঙ্গে যখন এরকম বিহেভ করবেন, সে কিন্তু ফিজিক্যালি সঙ্গে মেন্টালি কিন্তু একটা মেন্টালি help অনেকটা করে। বেশি সিক হয়ে যাবে। কেন কি নট অনলি মানে পাড়ায় বা বন্ধুতে, ইভেনচুয়ালি পেশেন্ট বাড়িতেও কিন্তু অনেকটা সাফার করতে হয়, কেন বাড়ির লোকও অনেকটা কেন ল্যাক অফ নলেজ জানে না যে সোরিয়াসিস রোগটা কোনো ছুঁয়াছুঁয়ি রোগ নেই। তার জন্য কিন্তু অনেক সময় বাড়ির লোকও মিস্টেক করে ফেলে যে তাকে অ্যাভয়েড, তার খাওয়া দাওয়া, তার কাপড় থেকে, ইউটেন্সিল থেকে তাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, যেটা করা উচিত নয়। কেন আমি আমার পেশেন্টই ছিল যার কিন্তু বিয়ে হয়েছিল, সোরিয়াসিস ছিল তার। আফটার সোরিয়াসিস তাকে কিন্তু সে লাস্ট কিন্তু ডাইভোর্স হয়ে গেছে ওর, মানে ফ্যামিলি এই সোরোসিসের কারণে। কারণের জন্য, মানে অনেক চেষ্টা করা হলো কিন্তু আলটিমেটলি পেশেন্টটা ডাইভোর্স হয়ে গেল। তো এটা কিন্তু একটা মাইন্ডসেট মানুষের রয়েছে যে এই রোগটা আমারও কিন্তু হয়ে যেতে পারে, বা এই রোগ থাকার জন্য অন্য আমার সোসাইটিতে অন্য বন্ধু আমার সঙ্গে মিলবে না, বা আমার ফ্যামিলি কানেকশন আমার খারাপ হবে। একেবারে আমি এই জায়গাটায় আলোচনায় আসবো, কিন্তু আমাকে বলা হচ্ছে বারবার করে টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? নমস্কার। হ্যাঁ, আমার না, আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলবো। কে বলছেন, কোথা থেকে বলছেন সেটা একটু বলুন স্যার। ম্যাম, আমি হচ্ছি বরানগর থেকে মায়া পারিয়াল বলছি। বড়নগর থেকে? হ্যাঁ, আচ্ছা বলুন। মায়া পারিয়াল। আচ্ছা, আচ্ছা বলুন মিসেস পারিয়া। আমি বলছি আমি একটা নিউমোনিয়ার ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশন নিয়েছি। হ্যাঁ, সেই ইঞ্জেকশন না 2 দিন একটু ব্যথা ছিল, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, আর এখন হচ্ছে কি ইচিং হচ্ছে, খুব ইচিং হচ্ছে। আর ছেলে বাইরে আছে তো, ছেলেকে আর বিরক্ত করছি না, আমি আপনার সাথে কথা বলছি। ছেলে তাহলে ডাক্তারের সাথে কথা বলে ঠিক করে দিত এটা। আচ্ছা বুঝতে পেরেছি। আপনার কিছু জিজ্ঞাসা আছে স্যার? আপনি ইনজেকশন নিয়েছেন, ওই জায়গায় এখন ইচিং হচ্ছে আপনার? হ্যাঁ, ঠিক আছে, আপনি ঠিক আছে। দেখুন, আপনি যেখানে ভ্যাকসিনেশন নিয়েছেন ওই ডক্টরবাবুর সঙ্গে আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে? কেন আপনি অ্যালোপ্যাথি ইনজেকশন নিয়েছেন, ভ্যাকসিন নিয়েছেন, তার কোনো মানে আপনার শরীরে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা বা অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা, আপনি ওনার সঙ্গে কথা বলুন, ঠিক আছে? একেবারে, কারণ এই ধরনের ইঞ্জেকশন দেওয়ার আগে একটা স্কিন টেস্ট হয়, আদৌ তার স্কিন টেস্ট হয়েছে কিনা বা অ্যালার্জি টেস্ট যেটাকে বলা হয় সেটা হয়েছে কিনা, সেগুলো দেখার বিষয় রয়েছে। আমার একেবারে স্যার যেটা বললেন ম্যাডাম, আপনি যে ডাক্তারের কাছ থেকে বা যেখান থেকে আপনি এটা করেছেন সেখানকার লোকেদের সঙ্গে যোগাযোগ করুন, তারাই এটা সঠিক উত্তর দিতে পারবে। এনিওয়ে, আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনা আবার একটু ফিরে আসছে। অর্থাৎ আপনি বলছিলেন যে সোরাসিস কিন্তু কোনোভাবেই কখনোই এটা ছোঁয়াচে রোগ নয়। এই জাতীয় রোগীর পাশে থাকলে বা রোগীর ব্যবহৃত টাওয়েল, গামছা বা অন্য কিছু ব্যবহার করলে বা হাত মেলালে আপনার হয়ে যাবে সোরাসিস, এমনটা ভাবার কোনো কারণ নেই। এই মাইন্ড সেট আপ থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে এই ধরনের রুগীদের কিন্তু আমরা আরও বেশি করে রুগী তৈরি করে দিতে পারি আর কি। মানে এই 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 সম্ভাবনাটা রয়েছে, যেটা আপনি একটু আগে বললেন যে আপনার একজন পেশেন্ট যার ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবে তার মানসিক যে চাপটা সেইটা কিন্তু আরও বেশি মারাত্মক। মেন্টাল স্ট্রেসটা রোগটাকে আবার ট্রিগার করবে, এই রোগটাকে আবার ট্রিগার করবে। মানে আপনার শরীরে একটা রোগ হয়েছে, তো কিছু কারণের জন্য রোগটা হয়ে গেছে, এবার রোগটা বাড়বে যে র্যাপিডলি, বা রোগের প্রভাব বেশি আপনার শরীরে পড়বে, তার কিছু ট্রিগার পয়েন্ট রয়েছে। আচ্ছা যেমন সোরিয়াসিস আমরা দেখি ক্লাইমেট, অ্যালার্জি, তার সঙ্গে কিন্তু মেন্টাল স্ট্রেস। আচ্ছা, মেন্টাল স্ট্রেসের উপরও নির্ভর করে এই সোরাসিস, মানে এক্স্যাক্টলি আপনার এই রোগটাকে বাড়িয়ে দেওয়া, আর এর প্রভাবটা আপনার শরীর আর বাড়িয়ে দেবে। আচ্ছা, এই জন্য এইরকম পেশেন্টদেরকে মেন্টাল স্ট্রেস বলুন বা মেন্টাল ডিপ্রেশন এর একটা কারণ হতে পারে। অবশ্যই সে কিন্তু যে চোখে যে জিনিসগুলো দেখছেন উনি, সেটা কিন্তু সহ্য করতে পারবে না। না, বেসিক্যালি আমার এমন কি হয়ে গেছে যে আমার লোক, আমার বন্ধু বলুন বা ফ্যামিলি বলুন, আমার ওয়াইফ বলুন, যা কিছু লোক কিন্তু আমাকে অ্যাভয়েড কেন করছে।
এটা তো স্বাভাবিক। নর্মাল একটা যে কোনো মানুষের সঙ্গে এরকম হলে সে কিন্তু একটা ডিপ্রেশনে তো আলটিমেটলি যাবে, আর ডিপ্রেশনে যাওয়া মানে এই রোগটা কিন্তু ট্রিগার করবে। আমরা আসবো আলোচনা। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। হ্যাঁ। আমি পেশেন্ট। হ্যালো, হ্যাঁ, কোচবিহার থেকে কে বলছেন ম্যাম? কোচবিহার থেকে বলছি। আমি কোচবিহার থেকে বলছি। আমার পায়ের গোড়ালিটা হঠাৎ করে ব্যথা। হুম। টগর দেবনাথ। আচ্ছা বেশ, পায়ের গোড়ালি ব্যথা। হ্যাঁ, গোড়ালি ব্যথা। হ্যাঁ। আর 4-5 দিন পর পর হঠাৎ করে বড় বড় করে অ্যালার্জি হয়ে যায়। সেটা কোথায় হয়, শরীরে না পায়ে? সারা শরীরে। সারা শরীরে হয়। হুম। অ্যালার্জির সমস্যা কতদিন থেকে? এই এই শীত পড়ার পর থেকে। শীত পড়ার পর থেকে। আগে কোনো দিন হয়েছিল অ্যালার্জি সমস্যা ওনার? হ্যাঁ হয়েছিল, কিন্তু এতটা না। কিন্তু এখন দেখছি বেশি হচ্ছে। তো আগে যখন হয়েছিল কোনো চিকিৎসা হয়েছিল ওনার? না, চিকিৎসা করেছিলাম, তখন কমে গেছিল। আচ্ছা, কমে যাওয়ার পরে আবার হয়েছে। ঠিক এটা কি আছে। প্রতিবারই শীত আসলে আপনার শরীরে বাড়ে? হ্যাঁ, প্রায় 2 বছর থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আবার গরম পড়লে আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। বেশ। আপনি টিভি স্ক্রিনে থাকুন। হ্যাঁ, এটা একটা অ্যালার্জির সমস্যা রয়েছে। আমি আজকেও আমার চেম্বারে পেশেন্ট দেখলাম যে শীতকালে ওনার গোটা শরীরে অ্যালার্জির সমস্যা হয়ে যায়। ওনার হাজব্যান্ড, আমি ফিস্টুলা আজকে খাওয়া শুরু করলাম, উনি নিজের ওয়াইফকেও দেখিয়েছেন যে পায়ে ওনার ছোপ ছোপ দাগ হয়ে গেছে, গোটা শরীর কিন্তু রেড হয়ে গেছে অ্যালার্জির জন্য। শীতকালে স্পেসিফিকলি প্রবলেমটা ওনার হয়। তো ওনার ট্রিটমেন্ট আমি আজকে স্টার্ট করলাম। বা আপনাকেও এটাই বলবো যে আপনি কুচবিহার থেকে বলছেন। কুচবিহার আমার আই থিঙ্ক 11-12 তারিখে আমার চেম্বার রয়েছে কুচবিহার। একটা হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে অ্যালার্জির জন্য। আপনি আসার সময় খুব ভালোভাবে আইজি লেভেল আর স্যাট রিপোর্টটা করিয়ে নেবেন। আইজি ও স্যাট, SAT স্যাট, এই দুটো পরীক্ষা করে নিন। তাতে আপনার মায়ের শরীরে কত অ্যালার্জি রয়েছে এটা জানতে পারবো। আর সঙ্গে যেটা ট্রিটমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে যে আমরা কোন কোন খাবার থেকে অ্যালার্জি বা কোন কাপড় থেকে অ্যালার্জি, সমস্ত জিনিস ওই প্রোফাইলে বেরিয়ে যাবে। একটু হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করুন। হেল্পলাইন নাম্বার দুটো দেখুন, আমি বলে দিচ্ছি। আমাদের এই যে এখানে হলুদ যে বক্সটা রয়েছে, আমি হাত দিয়ে যে দেখাচ্ছি, এই হলুদ বক্সে যে দুটো লাল দিয়ে ফোন নাম্বার লেখা রয়েছে, সেই ফোন নাম্বার দুটো নোট করুন। আমি নাম্বার দুটো একবার আপনাদেরকেও বলে দিচ্ছি। 9073641643 অথবা 9831068089। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনারা এক্ষুনি ফোন করতে পারেন, কিংবা প্রোগ্রাম পরেও ফোন করতে পারেন। যে কোনো সময় ফোন করে আপনারা আপনাদের নিয়ারেস্ট, আপনাদের খুব কাছে কোথায় এই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার আছে সেটা যেমন জেনে নেবেন, সেই চেম্বারে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকবেন সেটাও জেনে নেবেন, এবং তার পাশাপাশি নামটা নথিভুক্ত করে দেবেন। তার কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যক কিন্তু রোগী দেখাই সম্ভব নির্দিষ্ট সময়ের মধ্যে। ফলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই নামটা লেখাতে ভুলবেন না। টেলিফোন একটি। নমস্কার। নমস্কার, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বালিগঞ্জ থেকে বলছি, মীনাক্ষী দাসগুপ্ত। বলুন মিনিদি। হ্যালো, বলুন। ডাক্তারকে আমি বলছি যে আমার মাথার চুলের গোড়াতে ভীষণ মানে স্কাল্পে ফুসকুড়ির মতন হচ্ছে, খাওয়ার সময় চুল করে, আর আপনার চিরুনি দিলে মানে ব্যথা করে, জ্বালা করে, কিন্তু খুশকি নেই। কারণ চিরুনিটা খুশকি আজকে নেই? দেখেছি কোনো খুশকি করে না। আর আমার এই মানে এর জন্য আমার চান করতে ভয় করে, কারণ চান করলে এত চুল পর ওঠে না। শ্যাম্পু মাখলে, তেল মাখলে, চান করলে, মাথায় জল দিলে মানে গোছা গোছা চুল উঠছে। তার মানে আপনি কি স্নান করা বন্ধ করে দিয়েছেন নাকি? তা না, গায়ে চান করি, মাথায় দু একদিন আমি মজা করলাম। মাথায় এত না, অবশ্য ঠান্ডাতে 2-3 দিন বাদই গেছে আমার। বেশ, বুঝতে পেরেছি। আপনি কোনো এর জন্য ট্রিটমেন্ট করেছেন? না, শুনুন না, আমি একজন অ্যালোপ্যাথিক কি আয়ুর্বেদিক আমি জানি না, ও একজন হেয়ার সিরাম দিয়েছিলেন। আমি 3 মাস লাগিয়েছিলাম হেয়ার সিরামটা। তারপর তার জন্য হেয়ার ফল একটা ক্যাপসুলও দিয়েছিলেন, সেটা খেয়েছি, তাতে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ঠিক আছে মা, আপনি টিভি ঠিক আছে, স্ক্রিনে আপনি থাকুন। শুনতে থাকুন মিনতি। ধন্যবাদ ফোন করার জন্য। বেটার হবে আপনি বালিগঞ্জ থেকে বলছেন, আপনার বাড়ির পাশেই আমাদের চেম্বার রয়েছে, যোধপুর কালীবাড়ি। আপনি একবার আমাদের এখানে যোগাযোগ করুন। প্রবলেমটা ক্লিনিক্যালি দেখাটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, যে প্রবলেমটা আপনি বলছেন।
তো আজকে আমরা যে সোরিওসিস নিয়ে আমরা ডিসকাশন করছি, এটা মাথাও হয়, যেটা স্ক্যাল্প সোরিওসিস বলা হয়। অনেক সময় ড্যান্ড্রফ সঙ্গে কনফিউশন আমরা করে ফেলি, যে ভাবি যে ড্যান্ড্রফ আছে, কিন্তু যখন অনেকটাই স্প্রেড করে যায় তখন আলটিমেটলি জানতে পারে যে এটা স্ক্যাল্প সোরিওসিস হয়ে গেছে। কিন্তু আপনি একটা হিস্ট্রি দিচ্ছেন যে আপনার কোনো কিন্তু ড্যান্ড্রফের সমস্যা নেই। তো ক্লিনিক্যালি একবার আপনি দেখা খুব দরকার হচ্ছে, আপনি চেম্বারে যোগাযোগ করুন। বেশ, আমি আবারও স্যার যেটা বললেন একটু রিপিট করে দিচ্ছি আপনাদেরকে, যে যোধপুর কালীবাড়ির কাছেই কিন্তু চেম্বার রয়েছে, ফলে দক্ষিণ কলকাতায় যারা রয়েছেন তাদের কিন্তু খুব সুযোগ রয়েছে এই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরার বা আয়ুর্বেদ ট্রিটমেন্টের মাধ্যমে আপনার যা রোগ রয়েছে সে রোগটাকে সারিয়ে তোলার। এনিওয়ে, আমরা যে আলোচনায় ছিলাম যে সোরাসিস নিয়ে, আপনি এক্ষুনি বললেন যে স্কাল্পেও হতে পারে। স্কাল্পে সোরাসিস যেটা হয় সেটাও কি ওই হাতে বা পায়ে স্ক্রিনে যেরকম হয় সেরকম টাইপের, নাকি ওখানে সেম 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 সেম? সেম, এর ক্লিনিক্যাল ফিচার্স সেমই থাকে। আচ্ছা, কিন্তু কি হয়ে যায় যে মাথায় আমাদের তো স্কিনে হলে আমরা একদম চোখে দেখতে পাই, দেখতে পাই, কিন্তু মাথায় চুল থাকার জন্য আর ওই যে মানে ড্যান্ড্রফের মতন সেটা অল্প অল্প ছোট ছোট পড়ে। আচ্ছা, তো বেসিক্যালি কনফিউশন হয়ে যায় পেশেন্ট, যেটা ড্যান্ড্রফ না অন্য কিছু? পেশেন্ট একটু কনফিউজ করে ফেলে। সেই জন্য যখন অনেক বাড়াবাড়ি হয় তখন আলটিমেটলি যখন ডক্টরের সঙ্গে যোগাযোগ হয় তো আমরা দেখে বলতে পারি যে পেশেন্টটা এটা স্ক্যাল্প সোরিওসিস ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে আনারুল শেখ কথা বলছি। বলুন। হ্যাঁ, আপনাদের এই প্রোগ্রামগুলো আমি নিয়মিত দেখি, আপনাদের অ্যাডভাইসগুলো খুবই ভালো লাগে, খুবই আমাকে আগ্রহ জাগায়। আমি দুটো সমস্যা আমার এবং আমার একটা ছেলের দুটো নিয়ে খুব শর্ট করে দুটো কথা বলতে চাই। বলছি, আমার দীর্ঘদিন মানে 1 বছর যাবৎ মাথার স্কিনে এই শীতকাল এলে বেশি সমস্যাটা দেখা যায়, যে ওই কেটোকোনাজেল একটা ক্রিম যদি মাথায় ইউজ করে শ্যাম্পু করি তাহলেই ওই চুলকানিটা বন্ধ থাকে। আবার যখন ওটা আমি ইউজ না করি তখন চুলকানি আরম্ভ হয়ে যায়। কিন্তু প্রত্যেকদিন কত আর শ্যাম্পু করবো, একটা সমস্যা। আর নেক্সট হচ্ছে, আমার একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স হচ্ছে 6 বছর। ও কোনো কিছুতে গ্রোথ হচ্ছে না, মানে পেটের খাবার এনার্জি নেই এবং কোনো কিছু স্বাস্থ্য ডাক্তার দেখানোর পরে ওর স্বাস্থ্য কোনো ডেভেলপ হচ্ছে না। 6 বছর বয়স, 16 কিলো ওজন। 6 বছর বয়স, 16 কিলো ওজন। ওনার বেসিক্যালি খাওয়া দাওয়া কোনো ঠিকঠাক নেই নাকি? বাড়ি খাওয়া দাওয়া ঠিকঠাক করে? হ্যাঁ, বাড়ি খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই করে। আচ্ছা, তাহলে স্বাস্থ্য বেশি ভালো হচ্ছে না আপনি বলছেন, তাই তো? না, একদম না, কোনো গ্রোথ হচ্ছে না। অনেক ডাক্তার দেখালাম, ওনারা বলছেন বয়সের সাথে সাথে পরিবর্তন হবে। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ। দেখুন, আপনার দুজেই সমস্যায় সলিউশন আয়ুর্বেদে রয়েছে। তো আপনি আমাদের চেম্বার বাঁকুড়াতে রয়েছে, আপনি বাঁকুড়ায় যোগাযোগ করতে পারেন। এই মাসের লাস্টের দিকে, আমি আগের সপ্তাহে আমি বাঁকুড়াতে ছিলাম, আবার কিন্তু এই মাসের লাস্টের দিকেই আমি বাঁকুড়াতে থাকবো। একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, সব থেকে বেটার হবে। মানে আপনার ছেলেকে একবার আমি দেখব, তার লাইফস্টাইল কেমন রয়েছে, খানপান কেমন রয়েছে, সারাদিনে ক্যালোরিজ কত নিচ্ছে না নিচ্ছে, একবার এটা দেখব। তার সঙ্গে আপনার মাথাও একবার দেখে নেব, দেখার পর যে ট্রিটমেন্টগুলো স্টার্ট করব, এটা ভালো করে একটু ফলো আপ করবেন, প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে এটা। বেশ, আরও একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি কল্যাণী থেকে বলছি, দেবেশ চন্দ্র রায়। বলুন। আমার মাথায় গার্নিয়ার ব্ল্যাক দিলে এনার্জি, মুখে এনার্জি হয়ে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। মাথায় আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না স্যার, প্লিজ প্লিজ, আপনার কথা কিছু বলা যাচ্ছে না, আপনি একটু টেলিফোনটা দূরে করে বলুন। আমি কল্যাণী থেকে বলছি, দেবেশ চন্দ্র রায়। কিসে ভুগছেন? হ্যাঁ, কি বলছেন আরেকবার বলুন। আমি কল্যাণী থেকে বলছি, দেবেশ চন্দ্র কল্যাণী রায়। থেকে বলছেন, হ্যাঁ বলুন, এবার আপনার কি হয়েছে পরিষ্কার করে বলুন। হ্যাঁ, আমার মাথায় গার্নিয়ার ব্ল্যাক দিলে মুখে হাতে অ্যালার্জি হয়ে যাচ্ছে, প্লাস মাথার মধ্যে কুচকি ভর্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা কি চুলকোচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চুলকাচ্ছে, প্রচন্ড চুলকাচ্ছে। চুলকোতে ড্যান্ড্রফ কি ঝরে ঝরে পড়ছে? হ্যাঁ, চুলকালে ড্যান্ড্রফ পড়ছে। হাতে পায়ে কোথাও চুলকোচ্ছে? হ্যাঁ, হাতে চুলকাচ্ছে, মুখে চুলকাচ্ছে, কপালে হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন, আপনি বোঝা হয়ে গেছে, বুঝুন। আপনি কল্যাণী থেকে বলছেন, আপনি বললেন অ্যালার্জির সমস্যা রয়েছে, তো আপনাকে আমাদের চেম্বারে আসতে হবে। আপনি দমদমে আপনি আমাদেরকে পেয়ে যাবেন, দমদম আপনার পাশেই হবে। একবার আপনি অ্যাপয়েন্টমেন্ট নিন, বৃহস্পতিবার আর রবিবার আমি দমদমে থাকি,
একবার আপনি আসার চেষ্টা করুন। আরও একটি টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, নমস্কার। আমি ফারাক্কা থেকে বলছি। আমার নাম প্রলয় কুমার সাহা। আচ্ছা, বলুন। আমার একটা প্রবলেম হলো, মোটামুটি বছর খানেক হলো প্রবলেম। সেটা হচ্ছে আমার পায়ের স্কিনে এক জায়গায় মানে বেশ কিছুটা, ধরুন 5 থেকে 7 আঙুল চুলের জায়গাটা, ওটা একটা মানে খসখসে হয়ে যায় এবং চুলকায়। কুটি কুটি মনে হয় লোমকূপের গোড়াগুলো যেন মনে হয় যেন উঁচু উঁচু হয়ে উঠেছে, খসখসে হয়ে যায়। সেটা চুলকালে সাদা হয়ে যায় এবং সেটাতে যদি কোনো ময়শ্চারাইজার ক্রিম দিই তাহলে জিনিসটা ঠিক থাকে। আবার কিন্তু তবুও মানে সাদা হয় না তখন, কিন্তু ময়শ্চারাইজার ক্রিমটা যদি না লাগাই তাহলে চুলকালে সাদা হয়ে যায়। তো এটা আমি এর আগে একজন স্কিন স্পেশালিস্টকে দেখিয়েছিলাম। তিনি কিছু ক্রিম দিয়েছিলেন লাগানোর এবং একটা ময়শ্চারাইজার ক্রিমও দিয়েছিলেন। লাগালে তখন মোটামুটি প্রায় অনেকটাই 90% চলে গেছিল, কিন্তু তারপরে সেটা ছেড়ে দেওয়ার পরে আবার জিনিসটা হয়ে গেছে। এবার আমি মাঝে মাঝে এখন শুধু ময়শ্চারাইজার ক্রিম লাগাই, কিন্তু তাতে কি হয়, জিনিসটা না চুলকালে সাদা হয় না, কিন্তু এই খসখসে ভাবটা আর যাচ্ছে না, খসখসে ভাবটা কিন্তু হয়েই যাচ্ছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি যে প্রবলেমটা মানে খুব সুন্দর করে আপনি বললেন, বেসিক্যালি স্কিনের প্রবলেম এটাই হয়ে যায়। মুখে ছোট একটা অ্যাকনি পিম্পল বলুন, বা একটা সোরিয়াসিস মতন রোগ বলুন, বা একজিমা মতন রোগ বলুন, মানে স্কিনে যত সমস্যা আমি দেখি, অয়েন্টমেন্ট খুব কমনলি, ময়শ্চারাইজার খুব কমনলি পেশেন্ট পেয়ে যায়। এক্সটার্নাল ট্রিটমেন্ট আপনারা করেন, ইন্টারনাল ট্রিটমেন্ট আপনারা করেন না। ইন্টারনালি কেন, রোগটা তো ভিতর থেকে সৃষ্টি হচ্ছে। আপনার রোগ তো আপনার ভিতরে থেকে সমস্যা হচ্ছে, তখন তো ম্যানিফেস্ট হচ্ছে যে সিমটমসগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে স্কিনে আপনার একটা লিশন হচ্ছে, বা মুখে আপনার অ্যাকনি, পিম্পলস বা যা কিছু সমস্যা আপনার হচ্ছে। তো প্রবলেমটা এখানেই হয়ে যায় আমাদের। এই জন্য আয়ুর্বেদ বলছে আপনাকে সবসময় রুট কজ থেকে ট্রিটমেন্ট করতে হবে। আমরা সোরিয়াসিসও এটাই করি আমরা, যেখানে দোষ আপনার ডিসব্যালেন্স হয়েছে আর আপনার শরীরে যে ধাতুগুলো ইফেক্টেড হয়েছে, অগ্নিবল আপনার কেমন রয়েছে, এই সমস্ত সিস্টেমটাকে যখন আমরা রিকভার করি না, তখনই আমরা কিন্তু খুব সুন্দর ইমপ্রুভমেন্ট দেখতে পারি পেশেন্টে। আর যা ইমপ্রুভমেন্ট আমরা দেখি সেটা কিন্তু পার্মানেন্ট ইমপ্রুভমেন্টটা দেখি, এমন না যে আপনি যখন আমাদের ট্রিটমেন্টটা বন্ধ করবেন প্রবলেমটা আবার রিল্যাপস হয়ে আপনার কাছে চলে আসবে। এইখানটায় প্রশ্ন আমার স্যার, যে এই যে সোরোসিস যাদের হয়েছে, তারা হয়তো চিকিৎসা করেছেন, চিকিৎসা করে ভাবছেন যে না সেরে যাচ্ছে, এই সেরে যাওয়া জিনিসটা আবার ফিরে আসতে পারে, মানে ফিরে আসার সম্ভাবনা কতটা থাকে? দেখুন, এটা ট্রিটমেন্টই নয় না, আপনি শুধু কিছু অয়েন্টমেন্ট বা ময়শ্চারাইজার আপনি লাগাচ্ছেন বাইরে থেকে সে ঘাটাকে বা লিজনটাকে সরানোর জন্য, কিন্তু প্রবলেমটা যে ভিতরে অ্যারাইজ হয়ে গেছে তাকে আপনি কোনো সলিউশন দিচ্ছেন না। তো আপনি ময়শ্চারাইজার আর অয়েন্টমেন্ট কতদিন আপনি ইউজ করবেন? বেসিক্যালি ট্রিটমেন্ট ভিতরে দরকার, যেটা আয়ুর্বেদ বারবার বলছে আপনাকে। এই জন্য ডিটক্সিফিকেশন আর মেডিকেশন মারফতে কিন্তু আপনি এই স্কিনে যে কোনো সমস্যা থেকে আপনি পার্মানেন্টলি বেরোতে পারেন। আর এই পার্মানেন্টলি সলিউশন চাইলে আপনাকে আয়ুর্বেদের হাত ধরতে হবে, বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে হবে। হাত ধরার জন্য 9073641643 অথবা 9831068089 এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। যে কোনো চেম্বারে, আপনার খুব কাছেই চেম্বার রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, সব সমস্যার সমাধান রয়েছে বেদজ্ঞান আয়ুর্বেদে। আজ বিদায় নেব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের, নমস্কার।